একজন গ্রেপ্তার হয় না, ওয়াগন ভর্তি নেশাদ্রব্য ধরা পড়ে। আর প্রতিদিন পত্রিকাতে বিভিন্ন থানা থেকে তারা এই বিবৃতি প্রকাশ করছেন, এত হাজার এত লক্ষ গাঁজা গাছ কেটেছেন, এত কোটি টাকার ইয়াবা ধরা পড়ছে। সেদিন ডিআরআই, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, 2 থানার নাকের ডগাতে যে ত্রিপুরা পুলিশকে ঘুমে রেখে সেখানে 22 কোটি টাকার নগদ টাকা এবং কেজি কেজি সোনা ধরেছেন। তো এগুলো 8.33% অপরাধ কমে গেল। তারপর এরকম বহু ঘটনা হয়, এফআইআর করা হয়, থানা এফআইআর নেয় না। আমি অন্য কথা, দূরের কথা বলছি না। এই যে গত 24 তারিখে ডিজি অফিসের সামনে এই জনসভার উপর আক্রমণ হলো পুলিশের সামনে। সেখানে পশ্চিম থানাতে বারবারই যখন যাওয়া হয় যে না আমরা আসছি, আমাদের পার্টির লোকরা যারা এই এফআইআর করবেন, ওসি সাহেব গায়েব, বলছেন 5টায় আসেন, গেলে দেখা যায় না, আবার বলে যে না 8টায় আসেন, 9টায় আসেন, 10টায় আসেন। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে ওসি, এসডিপিও, এসপি তাদের দোষ দিচ্ছি না, যে সরকারের এই রাজ্যের মধ্যে যে অপরাধ প্রবণতা তৈরি হয়েছে, এটাকে আড়াল করার জন্য ওসিকে পালিয়ে থাকতে হচ্ছে, এসডিপিওকে পালিয়ে থাকতে হচ্ছে। আমরা বিরোধী রাজনৈতিক দল, অন্যতম জাতীয় দল, আমরা সভা করব, এসডিপিওরা বলেন, ওসিরা বলেন যে না দেওয়া যাবে না, পরিস্থিতি ভালো না, আমরা নিরাপত্তা দিতে পারবো না। তারপরে বলছেন তিনি আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে 8.33। এই জন্য বলছি ডিজিপি মহকুদ দিয়ে তিনি বাধ্য হয়েছেন। কেন বললেন না যে না ত্রিপুরাজ্যের মধ্যে অপরাধী নেই? তাহলে তো থানা টানা সব তুলে দিয়ে, তালা মেরে দিয়ে অনেক সরকারের খরচ কমে যেত। তো এইভাবে যে ডক্টর মানিক সাহার সরকার, যিনি নিজের শরিক দল তার বলেন এডিসি এলাকায় ঢুকতে পারবেন না, তাদের বিরুদ্ধে তাকেও মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিতে হয়। আর এরকম কোথাও তাদের উপরে যখন আক্রমণ হয় তখন বলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে হবে? পুলিশের দায়িত্ব নাগরিকদের জান মাল বাঁচানোর জন্য, তাকে তো কোনো মন্ত্রী নির্দেশ দেওয়ার প্রয়োজন পড়ে না যদি আইনের শাসন থাকে। কাজে এটাকে ঢাকার জন্য মাননীয় ডিজিপি মহোদয়, ভদ্রলোক, অনেস্ট, কিন্তু তাকে দিয়েও এরকম কাজ করাতে তিনি করিয়েছেন, এরকম কথা বলতে বাধ্য হয়েছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 3 হলো যে হাইকোর্ট, মাননীয় আদালত গতকাল একটি যুগান্তকারী রায় দিয়েছেন। আমাদের পার্টি, আমি ব্যক্তিগতভাবে এই রায়কে স্বাগত জানাচ্ছি। সেটা হলো যে 2000 ইংরাজির প্রথম দিক থেকেই, হ্যাঁ এটা বামফ্রন্ট আমলেই হয়েছিল, আমিও তার অংশীদার হলেও তখন আমাদের আর্থিক অবস্থা সেরকম ছিল না, তাই করতে হয়েছে যে রেগুলার পদের এগেনস্টে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তার পে এটা যত পাবেন তার হাফ, এরপর নির্দিষ্ট সময়ের পরে আরেকটু বেশি, তারপরে 5 বছর শেষে অটোমেটিক এটা তারা ফুল পে পান। মাননীয় আদালত বলেছে এটা অসাংবিধানিক। হ্যাঁ, একদিক থেকে এই সিদ্ধান্ত এটা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও, অর্থাৎ তার সিদ্ধান্তের বিরুদ্ধে, এবং বর্তমান সরকার যারা বলেছিল 2018-তে বিজেপি যদি সরকারে আসে
ডাবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব হবে না। অসুস্থ অরুণ জেটলি তৎকালীন অর্থমন্ত্রীকে দিয়ে এই রবীন্দ্র ভবনে বলিয়েছেন, ছোটা সা ত্রিপুরা রাশি কা কোই কমতি নেই হোগা, সব হবে ত্রিপুরা রাজ্য থেকে। পার্ট টাইম, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, ফিক্স পে, এই শব্দগুলোই ত্রিপুরা রাজ্যে থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, সেই আগের সিদ্ধান্ত এটা বহাল রেখেছেন। শুধু তা না, যে আগে 10 বছর যদি কেউ ফিক্স পে ডিআরডব্লিউ থাকে, তাদের রেগুলার করার জন্য বামফ্রন্ট সরকারের একটা আন্তরিক প্রচেষ্টা ছিল। হাজার হাজার এরকম কর্মচারী নিয়োগ হয়েছে। কিন্তু এই সরকার সেই প্রতিশ্রুতি দিয়ে আসলেও কিছুই করেনি। এখন এটা হয়েছে, আমরা স্বাগত জানাই এবং রাজ্য সরকারকে বলবো, এরকম বহু সিদ্ধান্ত আদালতের তারা মানেন না। কোথাও কোথাও সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে তারা সেখানে রিভিউ করার চেষ্টা করেন। এটা যাতে না হয়। এবং এর সাথে আমি আবেদন করব আবারও, 10,323-এর বিষয়টি পশ্চিম বাংলাতে কলকাতা হাইকোর্ট যেরকমভাবে মানবিক কারণে সমস্ত ধরনের অনিয়ম ইত্যাদি থাকা সত্ত্বেও 26,000-এর বেশি পদকে তারা পুনর্বহাল করেছেন, সেই উদাহরণকে সামনে রেখে অনুসরণ করে ত্রিপুরা সরকারও মাননীয় সুপ্রিম কোর্টের কাছে সে আবেদন জানাক, যাতে 10,323 তার মধ্যে যারা যারা বেঁচে আছেন তাদের জন্য পুনর্বহাল করা হয় এবং পুনর্বিবেচনা করা হয়। তার সাথে সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, রেগাতে যারা নিয়োগ হয়েছেন, ন্যাশনাল হেলথ মিশনে যারা নিযুক্ত হয়েছেন, ডাক্তার থেকে একেবারে ওই মাল্টিপারপাস ওয়ার্কার অব্দি, প্রত্যেককেই যে মাননীয় উচ্চ আদালত গতকাল যে রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চ, এটাও সেই রায়ের সাথে তাদের বিষয়টাও যেন যুক্ত হয়। তার সাথে স্কিম ওয়ার্কার, যারা মিড ডে মিল করে, যারা অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার, যদিও এগুলো স্কিম, কিন্তু এই স্কিমগুলো বন্ধ হবে না। এটা তার যে নোমেনক্লেচারে হয়তো বা পার্মানেন্ট জব না, বাট দেয়ার সার্ভিসেস ইজ ভেরি মাচ এসেন্সিয়াল, পার্মানেন্ট। তাহলে এই ত্রিপুরার যে প্রায় 20 থেকে 25,000, হয়তো আর একটু বেশি হবে, এই স্কিম ওয়ার্কার, আইসিডিএস, পাম অপারেটর আর সর্বশিক্ষা অভিযান, এমএনরেগা, এনএসএম, তারা সকলে উপকৃত হবে। আমি মাননীয় উচ্চ আদালতেরও এই ক্ষেত্রেতে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, শরীরবদ্ধ ভাবে অনুরোধ জানাচ্ছি, তারাও যেন সোমোটু কোর্ট এটাকে কগনিজেন্সে নিয়ে রাজ্য সরকারকে গতকাল যে রায় দিয়েছেন সেই রায় অনুসারে যাতে এদেরকেও রেগুলার পে স্কেল এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে যাতে সৌদ্যোগী হন। তার সাথে বলবো, কমিউনিটি হেলথ গাইড, সিএসজি, একটা সময়েতে কেন্দ্রে যখন মোরারজি দেশাই সরকার এসেছিল, তখন এরকম কমিউনিটি হেলথ গাইড, তারপরে এই কি বলে বয়স্ক শিক্ষক নিয়োগ হয়েছিল সারা দেশে। আমাদের রাজ্যে তখন বামফ্রন্ট সরকার, আমরাও উদার মনে কেন্দ্রীয় সরকার সেই স্কিমকে আমরা চালু করেছি এবং হাজার হাজার লোক এতে তারা যুক্ত হয়েছেন। শুরুতে মাত্র কয়েকশো টাকা, হয়তো 300-400 টাকার মতো। পরবর্তী সময়েতে বামপন্থী ফ্রন্ট সরকার যতদিন ছিল, রেগুলার কর্মচারীদের বেতন বেড়েছে, ভাতা বেড়েছে, এই সিএসজি, তারপরে বয়স্ক শিক্ষক, তাদের সকলেরই বেতন বেড়েছে এবং বাড়তে বাড়তে গিয়ে এটা সম্ভবত 4 থেকে 5 হাজার এরকম হয়েছে। কিন্তু সম্প্রতি রাজ্য সরকার কোনো ধরনের কোনো যে ইনফরমেশন না দিয়ে একতরফা 7 শতাধিক এই কমিউনিটি হেলথ গাইডের তাদের যে ভাতা দিই, হ্যাঁ, তারা এখন বয়স্ক প্রবীণ, এই টাকা দিয়েই তাদের সংসার চলে,
এটা বাতিল করে দিয়েছে এবং তারা অথই জলের মধ্যে পড়েছেন। আমি রাজ্য সরকারের কাছে সুনির্বদ্ধ অনুরোধ জানাবো, এই সিএসজিদের এই বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হোক। থার্ড বলবো যে মাননীয় সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, রাজ্য সরকারের আরেকটা এরকম হীন প্রয়াস ছিল যে ত্রিপুরা হাইকোর্ট বামফ্রন্ট সরকারের সময়েতে 2016-17 ইংরাজিতে তখন যে রিক্রুটমেন্ট প্রসেস চলেছিল, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হয়ে আসেন, এক কলম